গতকালকে বাংলাদেশে এসেছি সৌদি আরব থেকে। গত 40 দিন আমি সৌদি আরবে ছিলাম। এর আগেও সৌদি আরব গিয়েছি। অনেকে জানেন যে উমরা পালনে গিয়েছি, তবে উমরা পালন করতে নিশ্চয়ই 40 দিন লাগে না। গিয়েছি, হ্যাঁ, ফিল্ড ওয়ার্কে গিয়েছি। এটা এতদিন বলতে পারছিলাম না, কিন্তু আজকে বলছি যে ফিল্ড ওয়ার্কে গিয়েছি, অবজার্ভ করতে গিয়েছি। জুলাইয়ে যে সকল মানুষরা, আমরা তো রাস্তায় দেখেছেন, আপনারা অনেকেই দেখেছেন, আপনারা নিজেরা ছিলেন, প্রত্যেকে, আমার মনে হয় যে প্রত্যেকে এখানে রাস্তায় ছিলেন যারা সাংবাদিক ভাইরা আছেন। আপনারা কামারের সামনে আপনাদের ক্যামেরাটি নিয়ে এইভাবে দাঁড়িয়েছিলেন। যখন গুলি হচ্ছিল, টিয়ারশেল খাচ্ছিলাম, আপনাদের সাথেই খাচ্ছিলাম টিয়ারশেল। আমার মনে আছে সাংবাদিক ভাইরা কিন্তু কোনোভাবে টিয়ারশেল থেকে মুক্তি পায়নি। শিক্ষার্থীরা যেভাবে হচ্ছে টিয়ারশেল খাচ্ছিল, সাধারণ মানুষ যেভাবে টিয়ারশেল খাচ্ছিল, সাংবাদিক ভাইরা টিয়ারশেল খাচ্ছিল। গুলি শুধু হচ্ছে সাধারণ মানুষ খায় নাই, সাংবাদিক ভাইরাও গুলি খেয়েছে, মারা গেছেন। তো মনে আছে আমাদের সবকিছু। আমরা নিরুপায় হয়ে শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম, আল্লাহ যারা আমাদের মারতেছে, আমরা তো তাদেরকে মারতেছি না, আমরা তো অস্ত্র হাতে নিই না, আমরা শুধু বুক পেতে দিয়েছি। আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে হেফাজত করো। আমাদের কাছে ওই দোয়াটুকু করা ছাড়া আসলে আমাদের প্রতিরোধের আর কোনো তো উপায় ছিল না। আপনারা সাংবাদিক ভাইরা সবাই সাক্ষী। কিন্তু ওই সময় আমাদের জন্য আশীর্বাদ হয়ে সবচাইতে বড় রোল যারা প্লে করেছিল, যারা ঘোষণা দিয়ে একদম রেমিটেন্স বন্ধ করে দিয়ে শেখ হাসিনার যে বুলেট কেনার টাকা সেটাকে বন্ধ করে দিয়েছিল, ফ্যাসিস্টদের বুলেট কেনার টাকা বন্ধ করে দিয়েছিল এই প্রবাসী ভাইয়েরা। কিন্তু আজকে ফ্যাসিস্ট চলে গেছে। আমরা সবাই এখন পর্যন্ত আমাদের সবার এখানে কম বেশি ভাই বুকে হাত দিয়ে বলতে পারি যে ভাই আমার তো বাসার কথাই ছিল না। কারণ অনেক সাংবাদিক ভাইরা এখনো পর্যন্ত আমার মনে হয় যারা রাস্তায় ছিলেন, আপনারা হয়তো ওই নিয়তেই গিয়েছেন, না হয়তো বাড়িতে ফিরবো না, আমি আমার কাজটা করে যাব। কিন্তু এখন পর্যন্ত যে আমরা পৃথিবীর আলো বাতাস নিচ্ছি, সবচেয়ে বড় ফাইট যারা আমাদের পক্ষে দিয়েছে যে সকল প্রবাসী ভাইরা, তারা আজকে যে এই গণ অভ্যুত্থানের 1 বছর পরেও এতটা অবহেলিত, এতটা ক্ষতিগ্রস্ত এবং এতটা ভঙ্গুর অবস্থায় আছে, এটা যদি আপনারা মানে কেউ যদি প্রবাসে না ঘুরে বেড়ান, তাদের সাথে না মেশেন, এটা হয়তো আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। গত বছর উমরা যাওয়ার পরে জাস্ট প্রবাসীদের সাথে কিছুদিন মিশেছিলাম, তো তারপর থেকে প্রবাসীদের সাথে আমার কিছুটা সখ্যতা তৈরি হয়েছে এবং তারা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মেসেজ পাঠায় যে ভাই আমরা এই অবস্থায় আছি। আমরা মাঝে মাঝে চেষ্টা করি আমাদের বন্ধু বান্ধব নিয়ে, আমাদের টিম নিয়ে তাদেরকে পরামর্শ দেওয়া বা কীভাবে এই প্রবলেমটা সলভ করা যায় সেভাবে পরামর্শ দেওয়া। কিন্তু গত জাস্ট এই 2 মাস আগে, 2 মাস আগ থেকে, হ্যাঁ প্রায় তারও 3 মাস আগ থেকে আমরা প্রায় একটা ইনফরমেশন প্রচুর পরিমাণ, একটা মেসেজ প্রচুর পরিমাণ পাচ্ছিলাম, ইনবক্সে একটা মেসেজ বেশি আসতেছিল। এটা প্রায় 1000 যখন ক্রস হলো, প্রথম যখন একটা মেসেজ আসলো যে ভাই সৌদি আরবে প্রচুর পরিমাণ অপহরণ বেড়ে গেছে, আপনারা একটু আমাদের জন্য কথা বলেন। তো তখন গুরুত্ব দিই নি যে একটা মেসেজ দিচ্ছে, 2টা মেসেজ দিচ্ছে, এটা হয়তো সৌদি গভর্নমেন্ট আপনি স্ট্রং, বলিষ্ঠ, তাদের পুলিশ প্রশাসন, এটা হয়তো ঠিক হয়ে যাবে। এরকম তো বাংলাদেশেও ঘটে অ্যাভেলেবেল। সো যখন দেখলাম একটা মেসেজ দিল, 2টা মেসেজ দিল, 100 থেকে যখন 1000 ক্রস করলো, তখন একটা কনসার্নের বিষয় দাঁড়িয়েছে যে কী ব্যাপার, যে এত মানুষ একসাথে মেসেজ দিচ্ছে। এই ঘটনা মানে খোঁজ নিয়ে জানলাম যে প্রায় ঘটতেছে। সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশের যে সাইফুল রাজীব ভাই সহ আরও সাংবাদিক ভাইরা যারা আছেন, তাদের নিউজে দেখছি যে এই ঘটনা রিপিট হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত ওইভাবে মানে দৃশ্যমান কোনো সাজার ব্যবস্থা দেখলাম না, কিন্তু বাংলাদেশ থেকে ওইভাবে কোনো রকম ডিসিশন নিতে দেখলাম না। কিন্তু এটা ঘটতেছে, কিন্তু প্রবাসীরা তো প্যানিকড হচ্ছে। কারণ কি, বা এটা কারা ঘটাচ্ছে? তো আমার বড় ভাইদেরকে বললাম যে ভাই আমার কি আসলে সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে ক্যামেরার সামনে এগুলো বলা উচিত? প্রবাসীরা এগুলো বলতেছে। আমাদের ভাইরা পরামর্শ দিলেন যে ভাই তুমি এখন বলো না কিছু, এখন বললে তুমি তো সম্পূর্ণ ব্যাপারটা জানো না, তুমি না জেনে যদি এখন কিছু একটা বলো, ধরো এটা প্রবাসীদের ক্ষেত্রে, এখন তুমি যাদের ভালোর জন্য বলতেছো, তাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় পরবর্তী কিন্তু তারাই হচ্ছে তোমাকে দোষারোপ করবে। তার মানে তোমার আগে যাওয়া উচিত, গিয়ে দেখা উচিত। বলছে তাহলে কি করা উচিত? তাহলে তুমি যাও। তো আমরা একটা টিম নিয়ে ফিল্ড ওয়ার্কে চলে গেলাম সৌদি আরবে পথে প্রান্তরে ঘুরেছি 40 দিন, প্রবাসীদের সাথে হেঁটেছি, চলেছি, ফিরেছি। তারা সকালবেলা ঘুম থেকে কখন ওঠে, ঘুমাতে যায় কখন, কাজে যায় কখন, তারা যখন খায় তখন তাদের কি কষ্ট, তারা যখন ঘুমায় তখন তাদের কি কষ্ট, সে যখন তার
তার দিনের প্রত্যেকটা দিন আপনি যখন চিন্তা করেন যে সকালবেলা ঘুম থেকে উঠছি, নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করছি, কাজে আসছি, তারপর হচ্ছে বাসায় গিয়েছি, পরিবারকে দেখেছি, তাদের সাথে গল্প করেছি, তারপর খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছি, এই আপনার একটা লাইফ সার্কেল, একটা সাইকেলের মধ্যে আপনি রেগুলার জীবনযাপন করতেছেন। কিন্তু একটা প্রবাসীর প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময় আছে, সে এরকম কাজে যায়, আসার পর একটা নির্দিষ্ট সময় রাখে প্রতিদিন, 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা সে শুধুমাত্র ফোনের স্ক্রিনে দিকে তাকায় থাকে। সে তার মেয়েকে দেখতেছে, তার মাকে দেখতেছে, তার বউয়ের সাথে কথা বলতেছে। একটা অদ্ভুত জীবনযাপন, এতটা প্যাথেটিক, সেগুলা অবজার্ভ করার একটা সুযোগ হয়েছে। সেইখান থেকে দেখলাম যে প্রবাসে মানে দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশিদের শত্রু বাংলাদেশিরা নিজেরাই। সৌদি আরবে যেটা দেখে এসেছি যে বাংলাদেশিদের শত্রু বাংলাদেশিরা নিজেরাই। ওখানে অপহরণ হচ্ছে জুলাই হ্যাঁ এর আগেও হয়েছে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর 1 বছরে এটা ড্রাস্টিকভাবে বেড়ে গেছে। কিন্তু গভর্নমেন্ট কিন্তু জানে। আমরা 9 তারিখে ওখানে যাওয়ার পর 9 তারিখে হচ্ছে প্রবাসীদের মতামত নিয়ে আমরা অ্যাম্বাসিতে যাই একটা স্মারকলিপি দিতে, যে এই যে প্রবাসীরা এই প্রবলেমে ভুগছে, এই সকল প্রবলেমসগুলো আমরা একদম আইডেন্টিফাই করেছি এবং আপনাদের কাছে আমরা জানালাম, এবং আপনারা কীভাবে সলিউশন দেবেন আমাদেরকে একটু জানান, আমরাও আশ্বস্ত হতে চাই এবং প্রবাসীদেরকে আশ্বস্ত করতে চাই। তো দেখা করতে গেলাম 9 তারিখ অ্যাম্বাসাডর মহোদয়ের সাথে। আমি আসলে রেখে রেখে কথা বলছি না, এখন আমি স্পষ্টই বলছি যে তার সাথে মানে প্রায় ঘন্টাখানেক হচ্ছে আলোচনা করলাম, কিন্তু আলোচনার মধ্যে আমার জাস্ট মানে শকিং যে মনে হলো আমার যে টাইমটা ওয়েস্ট হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম যে ভাই এই যে প্রবাসীদের যে অপহরণের ঘটনা ঘটতেছে আপনারা তো জানেন নাকি, মনে হয় জানেন না? বলছে হ্যাঁ আমরা জানি, আপনাদেরকে আমরা কিছু তথ্য দিই, তারা প্রবাসীরা তথ্য দিচ্ছে, আপনারা তাদেরকে ধরার ব্যবস্থা করেন বা পুলিশে ধরার ব্যবস্থা করেন। তো আমাদের কাছে সব রকম তথ্য আছে। সব রকম তথ্য থাকলে আপনারা কেন ধরছেন না? বলছে যে আমরা তো ধরার জন্য পুলিশে ধরায় দেই, ধরায় দেওয়ার পর যারা ভিকটিম তারা সাক্ষী দিতে আসে না। আচ্ছা সাক্ষী দিতে আসে না, এটা তো একটা বাংলাদেশের শ্রম বাজারের জন্য অনেক বড় হুমকি। আপনারা যারা অ্যাম্বাসেডররা আছেন, উনি আগে কোরিয়াতে ছিলেন, চায়নাতে ছিলেন, ও নতুন হচ্ছে অ্যাম্বাসেডর হয়েছেন, তো ওনার তো অভিজ্ঞতা আছে, বিশাল অভিজ্ঞতা। তো জুলাই অভ্যুত্থানে যারা শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিছে যে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলছে, তাদেরকে এমবার্গো দিয়ে হচ্ছে দেশে পাঠিয়ে দিতে পারেন, আপনারা পুলিশে ধরাই দিতে পারেন, আপনারা জেল খাটাতে পারেন, জানেন আপনাদের কাছে তথ্য আছে, কিন্তু আপনারা তাদেরকে ধরাই দিচ্ছেন না পুলিশে, বা তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছেন না, বাংলাদেশের আইনে তাদেরকে বিচার করতেছেন না, প্রবাসীদের সমস্যার সমাধান করতেছেন না, কিন্তু আপনারা সবাই জানেন। তাহলে আপনি কিছুই পারতেছেন না, তাহলে আপনি এখানে কেন বসে আছেন? এই কথাটা যদি হচ্ছে তাকে ওই সময় আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল, কিন্তু অনেক রকম রুলস রেগুলেশন এগুলোর বাউন্ডারির মধ্যে আটকা পড়ে গেছি, কারণ অনেকগুলো কাজ করতে হবে, আরও জানতে হবে। তো খোঁজ নিয়ে জানলাম যে সমস্যাটা কোথায়। সমস্যাটা এটাই যে ভাই বাংলাদেশিদের শত্রু আসলে বাংলাদেশিরাই।